আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এনসিপির নেতা এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত চমক সৃষ্টিকারী একটা ইনফরমেশন দিয়েছেন, বলা যায় ফাঁস করেছেন। এবং পাশাপাশি বর্তমান যে বিএনপি সরকার, সেই সরকারের ব্যাপারেও একটা মারাত্মক অভিযোগ উত্থাপন করেছেন। এবং তার এই অভিযোগ কিন্তু একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটা দিয়েছিল, যেটাকে ডক্টর ইউনূস ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন বলে ভাবতে এবং বলতে ভালোবাসেন, সেই নির্বাচনের যথার্থতা নিয়েও কিন্তু উনি একটা প্রশ্ন প্রকারান্তরে তুলেছেন। এবং এই বিষয়টা হলো কি, এক কথায় যদি বলি তাহলে বলবো আমরা ডিপ স্টেট। উনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের সঙ্গে ডিপ স্টেটের কথা হয়েছিল এবং ডিপ স্টেট অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দিয়েছিলেন যে তারা যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। মানে ব্যাপারটা এমন ছিল, যেহেতু আওয়ামী লীগের ক্ষমতা 2029 সাল পর্যন্ত থাকার কথা ছিল, তারা 2024-এ নির্বাচিত হয়েছে, অতএব আওয়ামী লীগ সরকারের বাকি সময়টা অন্তর্বর্তীকালীন সরকার যেন দায়িত্বে থাকেন। এই প্রস্তাবটা ডিপ স্টেটের কাছ থেকে এসেছিল। দেখুন, এই যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা একবার শুনেছিলাম একদম অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ওই সরকারের যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন তার কণ্ঠে উনি একবার উচ্চারণ করেছিলেন যে আমরা ওই পর্যন্ত ক্ষমতায় থাকব। তারপর এটা নিয়ে নানা শোরগোল, কথাবার্তা, সমালোচনা হওয়ার পর ওই কথাতে আর কেউ শোনা যায়নি। কিন্তু আমার একটা মনে হচ্ছে এখন, যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্য সঠিক হয়ে থাকে, তাহলে ওই ধর্ম উপদেষ্টা সাহেব উনি কি এই ডিপ স্টেটের কথার উপর নির্ভর করে ওই কথাটা তখন প্রচার করা শুরু করেছিলেন? এই প্রশ্নটা থাকলো। এই প্রশ্নটা আপনারা পরবর্তী সময়ে এর অনুসন্ধান করবেন। কিন্তু তার আগে আমরা বুঝে নেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন। বৃহস্পতিবার দিন বিকেলে উনি রাজধানীর বাংলা মোটরে ওনাদের যে একটা অফিস আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বিশেষ আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এবং বক্তব্য দিতে যেয়ে তিনি কি বলেছিলেন সেটা আমি আপনাদের হুবহু পড়ে শোনাতে চাই, তাহলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। বলবেন যে আমি ওই কথাটা বলিনি, ওটা বলেছি। কাজে আমি হুবহু বলি। আমি প্রথম আলো পত্রিকা থেকে নিয়েছি। সেখানে উনি কী লিখেছেন, তিনি বলেছিলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। এবং তিনি আরও বলেন, ওনার আরেকটা বাক্য আমি আরেকটা বিষয় কিছু কথা, কয়েকটা বাক্য আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, এটা দরকার। সেখানে বলা হয়েছে তাদের, মানে ডিপ স্টেটের, তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরা রোডম্যাপ করেও নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে যদি লেংদি করে, আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। মানে ডিপসে তাদের এই প্ল্যানগুলো দিয়ে দিয়েছিল। দেখেন, এখানে কিন্তু কতগুলি বিষয় আছে, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু আমি একটা জিনিস একটু বলতে চাই যে তারা যে রোডম্যাপটা নিয়ে এসেছিল, সেই রোডম্যাপের মধ্যে যে কথাগুলি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উচ্চারণ করলেন, সেখান থেকে দুই একটা শব্দ আপনাদেরকে আমি, দুই একটা লাইন আপনাদেরকে আবার একটু রিপিট করি। দেখেন, উনি কিন্তু এক জায়গায় বলেছেন যে কিভাবে
মানে একটা আদালতের সাজাকে দীর্ঘায়িত করা যায়, ওই ডেট দিয়ে দিয়ে এই কথা কিন্তু উল্লেখ করেছে এখানে। এই যে যেমন তাদের সাজাগুলো না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। এই যে একটা কথা না, যে আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়, তার মানে হচ্ছে এই জায়গাটা আমি ধরছি এই কারণে যে দেখেন একজন মানুষ, তাকে আপনি মামলা দিয়ে কত রকম হয়রানি করতে পারেন, এবং সেটা কে করে? রাষ্ট্র করে, সরকার করে। আমাদের সরকারগুলো এই ধরনের আকাম কুকাম করে। এটা কি কোনো ন্যায় নীতির কথা হলো? আমি কেবল ওই সরকারের কথা বলছি না, আমি সব সরকারের কথাই বলছি। তারা এই যে মামলার ডেটটা মিথ্যা মামলা দিয়ে ঘুরিয়ে সময় ক্ষেপণ করা, এবং ওটা করলে পরে তো তারেক রহমানও নির্বাচন অংশ নিতে পারতেন না, এই কথাটাই বলতে যাচ্ছে সে। এখন এটা ডিপ স্টেট আদৌ বলেছে কি না, নাকি আসিফ সাহেব বানিয়ে বলছেন, এটা তো আমি আর জানি না। বাট ওনাদের মাথায় যেটা এসেছে এটা আমি বুঝতে পারছি। মানে এটা ডিপ স্টেট তাদেরকে কীভাবে বলছে, কেন বলছে, এটা আমার কাছে কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রহণযোগ্য না। আমি আমার প্রশ্নগুলো আরেকটু পরে করতে চাই। আসিফ মাহমুদের আরেকটা আপনার বিষয় নিয়ে আলোচনাটা আমি একটু বলতে চাই। ওইখানে উনি বলেছিলেন, ওই অনুষ্ঠানেই বলেছিলেন, তিনি বলেছিলেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে আছেন। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ডক্টর খলিলুর রহমানের কথা বলা হচ্ছে, তাই না? এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে। যাদেরকে তারা বিএনপি সরকার এখন পুরস্কৃত করলো, তাদেরকে ব্যবহার করেছে। দেখেন, আমি আগেও বলেছি, বহুবার বলেছি, মন্ত্রী পরিষদ এটা কিন্তু আসলে তারেক রহমান সাহেব নিজে নির্ধারণ করেছেন। এটাই পার্লামেন্টারি সিস্টেম, গভর্নমেন্টের নিয়ম, যে প্রধানমন্ত্রী ঠিক করেন যে কাকে কোন মন্ত্রিত্ব দিবেন। তার মানে ডক্টর খলিলুর রহমানকে নেওয়া এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চয়েস বলে আমি মনে করি, এখনও মনে করি। আমি যদি অন্য কোনো চয়েস থাকে, কারো চাপ থাকে, তবু আমি বলবো সেই চাপের কাছে নতি স্বীকার যেটা করেছেন এটা প্রধানমন্ত্রী করেছেন। কেন করেছেন আমি জানি না, বাট আমার কাছে এটা ভালো লাগেনি। এটা আমি আগে যেদিন ওনাকে নিয়োগ দিয়েছে সেই দিনই বলছি, এবং তখন আমি এটাও বলেছিলাম এই জন্য আপনাকে পরবর্তী সময়ে অনেক কথা শুনতে হবে। এই যে কথা শুরু হয়ে গেল, কিন্তু কথা কিন্তু শুরু হয়ে গেল। আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু এই কথাটাই বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ডকে ইন্টারিম সরকার, যে এই অন্তর্বর্তী সরকার, তারা বাধাগ্রস্ত করেছে, নষ্ট করেছে। কেন নষ্ট করেছে? বিএনপিকে জেতানোর জন্য, এবং তার পুরস্কার বিএনপি দিয়েছে। আমি জানি না অন্য কোনো উপদেষ্টা আবার এই 11 দলীয় জোট যেটা মধ্যে আসিফ মাহমুদ সাহেবরা ছিলেন, জামাত ছিল, ওই জোটকেও হেল্প করেছে কিনা জানি না। জানতে পারতাম, যদি তারা ক্ষমতায় আসতো তাহলে হয়তো তারাও ওরকম কাউকে মন্ত্রী বানাতো কিনা, তাহলে হয়তো বুঝতে পারতাম। কিন্তু এই যে অভিযোগটা উনি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন সক্রিয় সদস্য এবং পাওয়ারফুল মেম্বার ছিলেন, উনি অনেক দিন ছিলেন, শেষ দিকে এসে উনি নির্বাচনের তফসিল ঘোষণার পরে রিজাইন করেছেন। এর আগে সবই তো উনি জানেন। তাহলে বিএনপির জন্য এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। এই অভিযোগ বিএনপি কীভাবে সলভ করবে আমি জানি না। বিএনপি কীভাবে এই অভিযোগের জবাব দেবে? যতদিন যাবে এই জবাব যতদিন বিএনপি না দিবে, ততদিন পর্যন্ত এই অভিযোগটা কিন্তু ফুলে ফেপে বাড়তে থাকবে। আমি রাজনীতিবিদদের বলি, সরকারকে বলি, দেখেন আপনাদের প্রত্যেকটা কথা নিয়ে মানুষ কথা বলে, মানুষ আলোচনা করে, মানুষ প্রত্যেকটা কথার ব্যাখ্যা জানতে চায়। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন, আপনার ব্যর্থতা, কিন্তু এই ব্যর্থতার জন্য আপনাকে কিন্তু একদিন ভুগতে হবে। যা হোক, আমি ওই লাইনে যাচ্ছি না, আমি আরেকটু প্রশ্ন আসি। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিপ স্টেট কারা? দিস ইজ দ্য বার্নিং পয়েন্ট। ডিপ স্টেট কারা? তার আগে বরং আপনার সঙ্গে একটা আলাপ করে নিই, আসলে ডিপ স্টেট বিষয়টা কি। আসলে এটা বুঝি ডিপ স্টেট কি। আমি ডিপ স্টেটের একটা মোটামুটি ব্যাখ্যা উইকিপিডিয়া ঘেটে বের করেছি, আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে, ডিপ স্টেট বলতে রাষ্ট্রের ভেতরে থাকা এমন একটি প্রভাবশালী, অনির্বাচিত এবং গোপন নেটওয়ার্ককে বোঝায়, যারা নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার বাইরে থেকে নিজস্ব এজেন্ডা অনুযায়ী রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। তাহলে যদি নির্বাচিত নয়, কিন্তু বুঝেন, অনির্বাচিত,
মানে যে যে সরকারকে আপনারা দেখেন, আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকারও অনির্বাচিত, এটাও ডিপ স্টেটের মাধ্যমে হয়তো আসছে। তো মানলাম ওটা একটা সরকার, দৃশ্যমান সরকার। তো এই দৃশ্যমান সরকারের বাইরে আরেকটা পাওয়ার যা নাকি সরকারকে চালায়, এবং এরা কারা সেটাও আমি যেটা পেয়েছি সেটা আপনার সঙ্গে শেয়ার করি। এরা মূলত সামরিক, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র বা শক্তিশালী কর্পোরেট চক্রের সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? একটা হলো সামরিক, একটা গোয়েন্দা সংস্থা, একটা আমলাতন্ত্র, আর একটা হলো শক্তিশালী কর্পোরেট চক্র। মাথায় রাখবেন কিন্তু। তাহলে আমি এখন জানতেই চাইতে পারি ডিপ স্টেট কারা বলেন, কারণ এরা সবাই সামরিকরা আমাদের এখানে আছে, গোয়েন্দা সংস্থাও আছে দেশে, এখন আমলাতন্ত্র আছে, শক্তিশালী কর্পোরেট চক্র আছে। এদের তো আমাদের জানা দরকার কারা চেয়েছিল একটা অনির্বাচিত সরকারকে আরও 5 বছর রাখতে চেয়েছিল, আরও 4 বছর রাখতে চেয়েছিল। কারা আমাদের জানতে হবে না? বিনিময়ে তারা কী চেয়েছিল, যদি তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা ওটাও বের করতে পারবো যে তারা বিনিময়ে কী চেয়েছিল। তারা কারা? প্রথম আলো ঠিক এই কাজটাই করেছে। পরের দিন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওনাকে জিজ্ঞাসা করেছেন যে সেই ডিপ স্টেটে কারা ছিল বলেন আপনি। এখন আসিফ মাহমুদ কিন্তু সেই জবাবটা দেননি। তিনি কি বলেছেন তার জবাবটা শোনেন। উনি বলেছেন, ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলি পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম আমি উল্লেখ করতে চাই না। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, আপনি উল্লেখ করতে চান না কেন? আজগুবি কথা বলেন নাকি বানায় বানায়